হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আরে আরে কি বলছো? আমাদের মতো ভালো মানুষ তো সারা দুনিয়াতে খুঁজে পাবে না। বুঝেছি, আমরা বোধ হয় তোমার ঠিকমতো খেদমত করতে পারিনি। তবে চিন্তা করো না, এখন আমরা তোমার অনেক ভালো খেদমত করব। কথাটা বলে রশিদ খান আবারও বিশ্রীভাবে হাসতে লাগলো। তারপর ওর এক লোকের দিকে তাকিয়ে বলল, ওই রাকিব, ক্যামেরা চালু কর। ছেলেটা মাথা ঝাঁকিয়ে ক্যামেরা চালু করলো আর রশিদ খান ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে যেতে লাগলো। নূর পুরোটা না বুঝলেও লোকটা যে খারাপ সেটা ঠিকই বুঝতে পারছে। তাই লোকটা কাছে আসতেই নূর ওর হাত দিয়ে রশিদ খানকে এলোপাথারি মারতে লাগলো, মুখে খামচি দিতে লাগলো। রশিদ খান এবার রেগে গিয়ে এক হাতে নূরের দুই হাত চেপে ধরে আরেক হাতে নূরের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। তারপর নূরের চুলের মুঠি ধরে বলল, মেয়েদের বেশি তেরামি আমার একদম পছন্দ না। বেশি তেরামি করলে হাত পা মটাস করে ভেঙে ফেলবো, বুঝেছিস? একে তো চর দেওয়ায় নূরের ঠোঁট ফেটে গেছে, তার ওপর এভাবে চুল টেনে ধরায় নূর যন্ত্রণায় কাতরাতে লাগলো। চোখের পানি বাঁধ ভেঙে যাচ্ছে। রশিদ খান ওভাবেই বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে নূরের মুখের দিকে ঝুঁকতে লাগলো। তখনই হঠাৎ দরজা ভাঙার বিকট শব্দে সবাই চমকে দরজার দিকে তাকালো। দরজায় আদিত্যকে গান হাতে নিয়ে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রশিদ খানের ভয়ে আত্মা উড়ে গেল। ও ভেবে পাচ্ছে না আদিত্য এখানে কিভাবে এলো। নূর আদিত্যকে দেখে কাঁদতে কাঁদতে করুণ সুরে ডাকলো, হিরো। নূরের এই ডাকটাই যেন আদিত্যের প্রাণ সঞ্চালন করার জন্য যথেষ্ট ছিল। আদিত্য মায়াময় দৃষ্টিতে তাকিয়ে নূরের দিকে এগিয়ে যেতে নিলেই রশিদ খানের লোকজন ওকে বাধা দিতে এলো। তবে আদিত্যর কাছে যাওয়ার আগেই আদিত্যর লোকজন ওদের আটকে দিল। আদিত্যর লোকজন এতক্ষণে পুরো জায়গাটা ঘেরাও করে ফেলেছে। আদিত্য এগিয়ে গিয়ে রশিদ খানকে টেনে তুলে বুক বরাবর একটা লাথি মেরে ছিটকে দূরে ফেলে দিল। তারপর নূরের সামনে হাঁটু গেড়ে বসলো। দুই হাতে নূরের মুখটা নিয়ে সারা মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো। চুমু খেয়ে নূরকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন কলিজার ভেতর ঢুকিয়ে নিতে পারলে শান্তি। আশেপাশের কোনো কিছুরই আপাতত খেয়াল নেই আদিত্যর। ও ওর এঞ্জেলটাকে আগলে নিতে ব্যস্ত। এতক্ষণ আদিত্যের ওপর দিয়ে কি বয়ে গেছে তা শুধু আদিত্যই জানে। জান প্রায় অর্ধেকটা বেরিয়ে গিয়েছিল ওর। এঞ্জেলটাকে পেয়ে এখন একটু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে ও। আদিত্য নূরের মুখটা ধরে সামনে এনে মায়া ভরা গলায় বলল, আমার অ্যাঞ্জেলটা ঠিক আছে তো? কিছু হয়নি তো তোমার? নূর কাঁদো কাঁদো গলায় হাত উঠিয়ে আঙ্গুল দিয়ে রশিদ খানকে দেখিয়ে বলল, ওই পচা লোকটা আমাকে মেরেছে, আমাকে অনেক ব্যথা দিয়েছে। এই দেখো, এখানে মেরেছে, এখানে মেরেছে। নূর গাল আর হাত পা দেখিয়ে দেখিয়ে আদিত্যকে কথাগুলো বলছে। আদিত্য আদুরে গলায় বলল, ইস, আমার কলিজাটাকে মেরেছে বুঝি? নূর বাচ্চাদের মতো করে বলল, না না, তোমার কলিজাকে মারেনি তো, আমাকে আমাকে মেরেছে, আমাকে। এমন একটা কঠিন সিচুয়েশনেও আদিত্য নূরের বাচ্চামো কথায় হালকা হাসলো। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে মেরেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে মেরেছে। তুমি পচা লোকটাকে অনেকগুলো ঢিসুম ঢিসুম করে দাও, পচায় একটা। ঠিক আছে, আমার অ্যাঞ্জেল যখন বলেছে তখন তো ডিসুম ডিসুম দিতেই হবে। তুমি এক কাজ করো, তুমি বিহান ভাইয়ের সাথে গাইতে গিয়ে বসো, আমি ওকে ডিসুম ডিসুম দিয়ে একটু পরে আসছি, ঠিক আছে? নূর ঘাড় কাত করে বলল। আচ্ছা। আদিত্য বিহানকে ইশারা করতেই বিহান নূরকে ধরে আস্তে আস্তে করে ওখান থেকে নিয়ে গেল। আদিত্য ওর লোকদের কেউ ওখান থেকে চলে যেতে বলল। এখন শুধু আদিত্য আর রশিদ খানই আছে এখানে। আদিত্য হেঁটে গিয়ে রশিদ খানের সামনে দাঁড়ালো। চোখ দিয়ে যেন ওর অগ্নিকুণ্ডের লাভা গলে পড়ছে। আদিত্য রশিদ খানের দিকে তাকিয়ে বলল, তোর আমাকে মারার খুব শখ, তাই না? চল আজকে তোর আশা পূরণ করা যাক। আদিত্য সবাইকে একটা ফেয়ার চান্স দেয়, তাই তোকেও আজকে একটা সুযোগ দিচ্ছে। তুই যদি আমাকে পরাস্ত করতে পারিস তাহলে তুই আমার সাথে যা খুশি তাই করতে পারিস, আর যদি না পারিস তাহলে বাকিটা তখনই দেখতে পারবি। তো লেটস স্টার্ট দেন। আদিত্য হাতের ঘড়ি খুলে পাশে রাখলো। তারপর
হাতা গোটাতে লাগলো। রশিদ খান ভেতরে ভেতরে ভয় পেল, ওপরে ওপরে সাহস দেখিয়ে সে নিজেও আদিত্যর সাথে লড়াই করতে রেডি হয়ে গেল। এক সময় শুরু হয়ে গেল ওদের ফাইট। আর যথারীতি যেমনটা সবাই জানে তাই হলো। আদিত্যর বলিষ্ঠ শরীরের দক্ষতা আর ফাইটিং স্কেলের সামনে রশিদ খান 5 মিনিটও টিকতে পারল না। কুপকাত হয়ে নিচে চিত হয়ে পড়ে রইল। আদিত্য এবার রশিদ খানের বুকের ওপর এক হাঁটু ভর দিয়ে বসে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, তুই আজ সবচেয়ে বড় ভুল করেছিস, যার কোনো মাফি নেই। আছে কেবল ভয়ঙ্কর দুর্বিষহ শাস্তি, যা দেখে মানুষের রুহু কেঁপে উঠবে। তোকে বলেছিলাম না নূরকে ছেড়ে দে, না হলে তুই দুনিয়াতে জন্ম নেওয়ার জন্য আফসোস করবি। রশিদ খান আকুতি মিনতি করে বলল, আমার ভুল হয়ে গেছে আদিত্য, প্লিজ মাফ করে দাও। আর জীবনে কখনো এমন করবো না। আদিত্য বলে উঠল, আদিত্যের জীবনে সবকিছুর জন্য মাফি আছে, তবে আদিত্যের কলিজায় হাত দেওয়ার কোনো মাফি নেই। আর তুই তো আমার কলিজার দিকে কুনজর দিয়েছিস, আমার ফুলের মতো পবিত্র মাসুম পরিটাকে অপবিত্র করতে চেয়েছিস। ওকে তো কখনোই মাফ করা যাবে না। আদিত্য ওর ব্লেজারের পেছন থেকে একটা ধারালো চাকু বের করলো। তারপর রশিদ খানের হাতটা ফ্লোরের সাথে চেপে ধরে ক্ষিপ্ত সুরে বলল, তোর এই নোংরা হাত দিয়ে আমার পরীকে ছুঁয়েছিস তুই, তাই না? আমার নূরকে আঘাত করেছিস তুই, তোর এই হাত রাখার কোনো অধিকার নেই। কথাটা বলেই আদিত্য চাকু দিয়ে একটানে রশিদ খানের কবজি থেকে হাত কেটে ফেলল। এভাবে আরেক হাতও কেটে ফেলল। রশিদ খান গগনবিদারী আর্তনাদ করতে লাগলো। আদিত্য এবার রশিদ খানের জিভ টেনে ধরে বলল, এই জিভ দিয়ে তুই আমার নূরকে নোংরা কথা বলেছিলি না? কথাটা বলেই আদিত্য চাকু দিয়ে রশিদ খানের জিভটা কেটে ফেলল। রশিদ খান শুধু কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আদিত্য এবার রশিদ খানের চোখের দিকে তাকিয়ে বলল, এই চোখ দিয়ে তুই আমার নূরের দিকে কুনজর দিয়েছিস, তাই না? অতঃপর আদিত্য চাকু দিয়ে রশিদ খানের দুটো চোখই উপড়ে ফেলল। রশিদ খানের রক্ত দিয়ে পুরো মেঝে ভেসে গেল। আদিত্য এবার উঠে দাঁড়িয়ে রশিদ খানের ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে বলল, আমি তোকে জানে মারবো না, তুই নিজেই মৃত্যুর জন্য হাহাকার করবি, আর এটাই হবে তোর জন্য শাস্তি। তারপর আদিত্য নিজের ঘড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। আদিত্য নূরকে খাবার খাইয়ে দিচ্ছে। এখন কিছুটা স্বাভাবিক হয়েছে নূর। ঘণ্টাখানিক আগেই ওরা বাসায় এসেছে। বাসায় এসে আদিত্য নীলাকে দিয়ে নূরকে ফ্রেশ করিয়ে নিয়েছে। তারপর নিজেও ফ্রেশ হয়ে এসে নূরকে খাবার খাইয়ে দিচ্ছে। নূর খাবার খাচ্ছে আর বকবক করেই যাচ্ছে। ওই পচা লোকেরা কি কি করেছে সেইগুলোই বলছে। তবে আদিত্য কিছুই বলছে না, চুপচাপ শুধু নূরকে খাইয়েই যাচ্ছে। মুখমণ্ডলে কেমন গাম্ভীর্য ভাব ধারণ করে আছে। অবুঝ নূরের মাথায় ব্যাপারটা প্রথমে বোধগম্য না হলেও সময়ের সাথে ধীরে ধীরে কিছুটা টের পাচ্ছেও। গাড়িতে আসার সময়ও আদিত্য নূরের সাথে কোনো কথা বলেনি, বাসায় আসার পরও কোনো কথা বলেনি। ধীরে ধীরে নূর খেয়াল করছে আদিত্য ওর সাথে কথা বলছে না। ব্যাপারটা কেমন যেন লাগছে নূরের কাছে, একটুও ভালো লাগছে না। নূর এতক্ষণে আদিত্যর দিকে তাকিয়ে বলে উঠল, এই হিরো, তুমি কথা বলছো না কেন? আদিত্য কোনো কথা বলল না, চুপচাপ নূরকে খাইয়েই যাচ্ছে। নূর আরও কয়েকবার জিজ্ঞেস করলো, কিন্তু একইভাবে চুপ করে রইল। আদিত্য নূরের খাওয়া শেষে প্লেট গুছিয়ে রেখে আসলো। তারপর নূরের মেডিসিন আর পানি নিয়ে নূরের সামনে বসলো। সেদিন নূরকে ডাক্তার দেখানোর পর ডাক্তার এই মেডিসিনগুলো প্রেসক্রাইব করেছিল। সেগুলো আদিত্য রোজ নিয়মিত নূরকে খাইয়ে দেয়, এখনও তাই করছে। আদিত্য এক হাতে মেডিসিন আর এক হাতে পানির গ্লাস নিয়ে চুপচাপ নূরের দিকে এগিয়ে দিল। নূরের এবার আর ভালো লাগছে না। আদিত্যকে এভাবে চুপ থাকতে দেখে নূরের খুব খারাপ লাগছে। বুকের ভেতর কেমন যেন কষ্ট হচ্ছে। নূর আদিত্যের হাত সরিয়ে দিয়ে বলল, না, আমি ওষুধ খাবো না। তুমি কথা বলছো না কেন? আগে কথা বলো, তাহলেই খাবো। আদিত্য তবুও কিছু বলল না। আবারও মেডিসিন নূরের দিকে এগিয়ে দিল। নূর আবারও সরিয়ে দিল। এভাবেই একই কাজ বারবার হতে লাগলো। কেউ কারো জিদ ছাড়ছে না। এভাবে অনেকক্ষণ চলার পর নূরের আর সহ্য হলো না। এবার ওর প্রচুর খারাপ লাগছে। নূর আদিত্যের হাত থেকে মেডিসিন আর পানির গ্লাসটা নিয়ে বেডের পাশে ছোট্ট টেবিলে ঠাস করে রেখে দিল। তারপর আদিত্যের কাছাকাছি এসে দুই হাতে আদিত্যর মুখটা ধরে উদ্বিগ্ন হয়ে
বলে উঠল। এই হিরো, কথা বলছো না কেন? দেখো, আমার কিন্তু অনেক পচা লাগছে, একটুও ভালো লাগছে না। প্লিজ কথা বলো না। এই হিরো। আদিত্য তবুও কথা বলছে না, শুধু চুপচাপ নূরের দিকে তাকিয়ে আছে। এতে করে নূর আরো অস্থির হয়ে গেল। নূর এবার কাঁধ ঝাঁকিয়ে বলতে লাগলো, এই এই হিরো, কথা বলো না, কথা বলো, কথা বলো। নূরের এবার কান্না আসছে। নূর কাঁদো কাঁদো গলায় আদিত্যের বুকে 2 হাত দিয়ে হালকা করে চাপড় মারতে মারতে বলতে লাগলো, এই হিরো, কথা বলো না। এই হিরো, কথা বলো, কথা বলো, কথা বলো। নূরকে কান্না করতে দেখে আদিত্য আর চুপ করে থাকতে পারল না। আদিত্য নূরের হাত ধরে সরিয়ে দিয়ে কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল, কি বলবো তোমাকে আমি? বলো কি বলবো? তুমি কি আমার কোনো কথা শুনো? আমার কথা কি তুমি মানো? তাহলে কেন বলবো তোমাকে কিছু? নূর আদিত্যের দিকে করুণ চোখে তাকিয়ে বলল। এভাবে বলছো কেন হিরো? আদিত্য নূরের 2 কাঁধ ধরে হালকা ঝাঁকিয়ে বলে উঠল, তো কিভাবে বলবো বলো? কিভাবে বললে তুমি আমার কথা বুঝতে পারবে? তোমাকে আমি বলেছিলাম না একা একা কোথাও যাবে না আমাকে না বলে? আমাকে ছাড়া তুমি কোথাও যাবে না, বলো বলেছিলাম না? তাহলে তুমি কি করেছো? মেনেছো আমার কথা? আজ তুমি একা একা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলে। জানো কত বড় ভুল করেছো তুমি? আদিত্য 2 হাতে নূরের মুখটা ধরে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে রাগ আর আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, আজ তোমার কিছু হয়ে গেলে কি করতাম আমি বলো? আমি তো শেষ হয়ে যেতাম না। জানো তোমার কিডন্যাপ হওয়ার কথা শুনে আমার কি হয়েছিল? নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল প্রায় আমার। ওই কয়েক মিনিটে আমি কয়েক হাজার মত মরেছি। তুমি তোমার হিরোর কথা একবারও ভাবলে না? তুমি আজ তোমার হিরোকে অনেক হার্ট করেছো অ্যাঞ্জেল। আমাকে কষ্ট দিয়ে তোমার অনেক ভালো লাগে তাই না? তাহলে তুমি ভালোই থাকো। কথাগুলো বলে আদিত্য নূরকে ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর নূর নাক টেনে ঠোঁট উল্টিয়ে কাঁদতে লাগলো। ওর কি দোষ? ও কি ইচ্ছে করে এমনটা করেছে নাকি? ও তো হিরোর ফোনের কথাগুলো শুনেই না চলে গিয়েছিল, কিন্তু হিরো তো সেটা শুনলই না, তার আগেই চলে গেল। পচা একটা, শুধু আমাকে বকাই দেয়। আদিত্য বাইরে এসে রাগে সব গার্ড আর সিকিউরিটিগুলোকে ইচ্ছে মতো মারতে লাগলো। মারতে মারতে বলতে লাগলো, তোদের কি আমি এখানে পুতুলের মতো দাঁড়িয়ে থাকার জন্য এনেছি? নূর তোদের সামনে দিয়ে বেরিয়ে গেল আর তোরা কি বসে বসে ললিপপ চুষছিলি? সব আবালের দল পালছি আমি। বিহান আর আবির আদিত্যকে এভাবে মারতে দেখে দৌড়ে এসে ওকে ধরে আটকালো। আদিত্যকে ধরে টেনে পুলের পাশে বড় চেয়ারে বসিয়ে দিয়ে বলল, রিল্যাক্স ইয়ার, আর কত মারবে? হয়েছে, অহন একটু শান্ত হ। গার্ডস আর সিকিউরিটিগুলো আদিত্যর সামনে এসে মাথা নিচু করে অপরাধী সুরে বলল, আমি জানি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। কই আর রিয়েলি সরি। ভবিষ্যতে আর কখনো এমন ভুল হবে না। আদিত্য এবার একটু শান্ত হয়ে বলল। ঠিক আছে যাও তোমরা। বিহান ওদেরকে টাকা দিয়ে দে, ওরা ট্রিটমেন্ট করিয়ে নেবে। বিহান মাথা ঝাঁকিয়ে সায় জানালো। এদিকে সায়না ওপর থেকে সবকিছু দেখছে। মনে মনে একটু ভয় লাগছে ওর। যদি নূর আদিত্যকে আসল কথাটা বলে দেয় তখন কি হবে? আদিত্য না জানি ওর সাথে আবার কি করে। সায়না ভয়ে ঢোক গিলতে লাগলো। বিহান আবিরের রুমে আয়নার সামনে শার্ট খুলে নিজের ক্ষততে মলম লাগাচ্ছে। তখন নূরকে বাঁচাতে গিয়ে মারামারি করার সময় ওর নিজেরও একটু লেগেছে। আদিত্য অবশ্য ওকে হসপিটালে যেতে বলেছিল, কিন্তু এই সামান্য কারণে হসপিটালে যাওয়া ওর কাছে নেহাতি হাস্যকর মনে হয়। এর থেকে কত বড় বড় আঘাত বিহান সয়ে গেছে, এ আর এমন কি? বিহানের পিঠেও একটু লেগেছে, কিন্তু বিহানের হাত সেই পর্যন্ত পৌঁছাচ্ছে না। বিহান অনেক চেষ্টা করেও হাত সেই পর্যন্ত নিতে পারছে না। এই আবিরটাও রুমে নেই যে ওর কাছে হেল্প চাইবে। হালাই নির্ঘাত কোনো হানে গিয়া রঙ্গিলা করছে। বিহান আবারও চেষ্টা করতে লাগলো, না কিছুতেই হাত পৌঁছাচ্ছে না। হঠাৎ ওর পিঠে কারোর স্পর্শ অনুভব করলো বিহান। বিহান আয়নার দিকে তাকিয়ে দেখলো এটা আয়াত। বিহান একটু অবাক হয়ে পেছনে ফিরে বলল, আপনি? আয়াত অতি স্বাভাবিক সুরে বলল, হ্যাঁ আমি ভাইয়াকে ডাকতে এসেছিলাম। আপনাকে এইভাবে স্ট্রাগল করতে দেখে এগিয়ে এলাম। ঘুরে দাঁড়ান, আমি মলম লাগিয়ে দিচ্ছি। বিহান অপ্রস্তুতভাবে বলে উঠল, না, আপনার পেরেশান হওয়ার দরকার নাইকা।
আমি কইরালো মনে। হ্যাঁ হ্যাঁ, কত করতে পারবেন তা তো দেখতেই পাচ্ছি। চিন্তা করবেন না, আমি আপনার গায়ে পড়তে আসিনি। একজন মানুষ হিসাবে আর একজন মানুষের হেল্প করা সবারই নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ হিসাবেই আমি আপনার হেল্প করছি। তাছাড়া অন্য কোনো মতলব নেই আমার। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর তাছাড়া আমাদের দুজনের এই বাড়িতে প্রায় সবসময় থাকতে হয়, তাই কতক্ষণই বা একজন আরেকজনকে ইগনোর করে থাকা যাবে। তাই সাধারণ সৌজন্যতার খাতিরে আমাদের স্বাভাবিক কথাবার্তা বলা উচিত। এতে করে আমরা একজন আরেকজনের সামনে আনকাটেবল ফিল করব না। আশা করি বুঝতে পারছেন। এত লম্বা চওড়া জাস্টিফিকেশনের পর এবার নিশ্চিত মলমটা লাগিয়ে দিতে পারি। বিহান এতক্ষণ অবাক হয়ে আয়াতের কথাগুলোই শুনছিল। আয়াতের মলম লাগানোর প্রশ্নে বিহান একটু অপ্রস্তুতভাবে মাথা ঝাঁকালো। মানে ঠিক আছে। বিহান ঘুরে দাঁড়ালে আয়াত মলম লাগিয়ে দিতে লাগলো। বিহান অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আয়াতকে দেখছে। এই মেয়েটাকে হঠাৎ করে কেমন যেন নতুন নতুন লাগছে ওর কাছে। আগের আয়াতের সাথে কোনো মিল নেই এর। আগের মতো আর বাচ্চামো চঞ্চলতা নেই এর মাঝে। কেমন যেন স্ট্রং আর ম্যাচিওর লাগছে ওকে। এই নতুন আয়াতের মাঝে কিছু একটা আছে যা বিহানকে ভাবাতে বাধ্য করে। আগে কখনো তো এমন হয়নি। আচ্ছা, মেয়েটা কি আমার জন্য এমন হয়ে গেছে? কত সাবলীলায় বলে দিল আমাদের স্বাভাবিক থাকতে হবে। সত্যিই কি আমরা স্বাভাবিক থাকতে পারবো? যেন কিছুই হয়নি। বিহানের ভাবনার মাঝে আয়াত মলম লাগাতে লাগাতে শান্ত সুরে বলে উঠল, ক্ষত হবার সাথে সাথেই তার নিবারণ করতে হয়, নাহলে ক্ষতটা নাছোড় হয়ে যায়। তাই বিষ ছাড়া শরীরে ছড়িয়েই পড়ে। তারপর সারা জীবন এর যন্ত্রণা থেকে নিস্তার পাওয়া যায় না। কথাগুলো বলে আয়াত মলম লাগিয়ে ওখান থেকে চলে গেল। আর বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে ওর কথার সারমর্ম খুঁজতে লাগলো। 20 মিনিট পর আদিত্য আবার নিজের রুমের দিকে এগুলো। রাগের মাথায় এঞ্জেলটাকে তখন একটু বেশি কথা শুনিয়ে দিয়েছে। নিশ্চয়ই এখন রুমে অভিমান করে বসে আছে। এখন আবার পরিটার রাগ ভাঙাতে হবে। কথাটা ভেবে মুচকি হেসে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো আদিত্য। কিন্তু ভেতরে ঢুকে নূরকে কোথাও দেখতে পেল না আদিত্য। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো ওয়াশরুমের দরজা খোলা। তার মানে ওখানেও নেই নূর। আদিত্য ব্যালকনিতে গিয়ে চেক করলো, সেখানেও নেই নূর। আদিত্য ব্রুকুসকে ভাবলো, কই গেল মেয়েটা? এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। তখন এত কিছু বলে গেলাম, তবু আবার গায়েব। না জানি আবার কোথায় গিয়ে বসে আছে। আদিত্য ভাবছে ও তো এতক্ষণ নিচেই ছিল। নূর নিচে গেলে নিশ্চয়ই ও দেখতে পেত। তার মানে ও নিচে যায়নি। তাহলে কোথায় গেল? আদিত্য সেদিনের কথা মনে করে কাবার্ড খুলে চেক করলো। না, আজ ওখানেও নেই। আদিত্য এবার রুম থেকে বেরিয়ে সবার রুমে গিয়ে চেক করলো, কিন্তু কোথাও নূরকে পেল না। এবার ওর ভয় হতে শুরু হলো। জলজান্ত একটা মানুষ এভাবে উপর থেকে কোথায় যেতে পারে? আদিত্যের হঠাৎ ছাদের কথা মনে পড়লো। নূর ছাদে যায়নি তো? কথাটা মনে আসতেই আদিত্য দ্রুত ছাদের দিকে দৌড়ালো। ছাদে এসে যা দেখলো তাতে আদিত্যর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পুরো পৃথিবী ঘুরে উঠল আদিত্যর। ওর সামনেই নূর ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। একটুখানি পা স্লিপ করলেই যে কোনো সময় নিচে পড়ে যাবে নূর। এমন দৃশ্য দেখে আদিত্য রক্তশূন্য হয়ে পড়ল। হাত পা কাঁপতে লাগলো। আদিত্য আতঙ্কিত কণ্ঠে চিল্লিয়ে নূরের নাম ধরে ডাকলো, নূর। আদিত্যের ডাকে নূর পেছন ফিরে তাকালো। আদিত্য দৌড়ে নূরের কাছে যেতে নিলেই নূর বলে উঠল, এই এই খবরদার আমার কাছে আসবে না কিন্তু, না হলে কিন্তু ভালো হবে না। সাথে সাথে আদিত্য থেমে গেল। নূর একটু নড়াচড়া করলেও পড়ে যাবে, সেই ভয়ে আদিত্য আর এগুলো না। নূরকে কোনো রকমে নারাজ করা যাবে না। ওখানে যে নূরের পা নয়, আদিত্যর জান আটকে। আদিত্য কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ওর বোধশক্তি হ্রাস পেয়েছে। অন্তরাত্মা ধরফর করছে। নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করছে ওর। তখন যদি নূরকে ওভাবে বকা দিয়ে চলে না যেতাম, তাহলে হয়তো এসব হতো না। আমার বকা দেওয়ার কারণেই নূর নিশ্চয় অভিমান করে এখানে চলে এসেছে। এখন কি করব আমি? আদিত্য ঢোক গিলে কান্না জড়িত করুণ কণ্ঠে বলল, নূর সোনা, তুমি ওখানে কি করছো? নেমে আসো প্লিজ। নূর বলে উঠল, না আমি নামবো না।
আদিত্য আর পারছে না। লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আদিত্য এবার হাঁটু গেড়ে বসে দুই হাতে দুই কান ধরে কাঁদো কাঁদো গলায় মিনতির সুরে বলল, প্লিজ সোনা, নেমে আয় প্লিজ। এত বড় শাস্তি দিস না আমাকে। আমার ভুল হয়ে গেছে, আই প্রমিস। আমি আর কখনো বকা দেব না তোকে, কখনো না। একবার নেমে আয় প্লিজ, নেমে আয় না কলিজাটা, প্লিজ প্লিজ প্লিজ। আদিত্যকে কাঁদতে দেখে নূরের সহ্য হলো না। নূর এবার আস্তে করে রেলিং থেকে নেমে এলো। রেলিং থেকে নেমে দাঁড়াতে আদিত্য এক ছুটে গিয়ে সর্বশক্তি দিয়ে নূরকে বুকের মাঝে আটকে ফেললো। নূরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চোখের পানি ঝরাতে লাগলো। আজ এক মুহূর্তের জন্য যেন আদিত্যর পৃথিবী শেষ হয়ে যাচ্ছিল। আদিত্য নূরকে নিয়েই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর দুই হাতে নূরের মুখটা ধরে সারা মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো। আদিত্য এতটাই আবেগপ্রবণ হয়ে গেছে যে নূরের মুখে চুমু খেতে খেতে হঠাৎ নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। আদিত্যের এহেন কাজে নূর একটা ঝটকা খেলো। ওর সারা শরীরে কিছু একটা হয়ে গেল, তবে অবুঝ নূর সেটা বুঝতে পারল না। বিস্ময় নিয়ে চোখ পিটপিট করে তাকিয়ে রইল, তবে আদিত্যের কোনো হুঁশ নেই। ও কি করছে? এভাবে কিছু সময় থাকার পর আদিত্য নূরের ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলল, কি করছিলে তুমি এসব? তুমি বারবার এমন কেন করো? না হয় একটু বকা দিয়েছি, তাই বলে তুমি আমাকে এভাবে শাস্তি দেবে? নূর কি বলবে? ও বেচারি তো এখনো শকের ভেতরে আছে, শুধু চোখ পিটপিট করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য নূরকে হালকা ঝাঁকিয়ে বলল। কি হলো বলো? নূর এবার একটু নড়ে চড়ে উঠে বলল, আরে তোমাকে শাস্তি দেব কেন? তাহলে ওখানে কি করছিলে তুমি? আরে আমি তো তোমার জন্য ফুল পাড়তে গিয়েছিলাম, এই যে দেখো। কথাটা বলে নূর ওর পেছন থেকে হাত বের করে সামনে আনলো। ওর হাতে ছিল একটা কাঠগোলাপ। নূর সেটা দেখিয়ে বলল, এই ফুল পাড়তেই তো আমি ওখানে উঠেছি। আসলে আমার হাত পৌঁছাচ্ছিল না তো, তাই ওটার উপরে উঠেছিলাম। শুধু একটাই পারতে পেরেছি, আরও পারবো। তার আগেই তো তুমি নেমে আসতে বললে। আদিত্য ভ্রুকুসকে বলল, এই সামান্য ফুল পাড়তে তোমাকে ওখানে উঠতে হবে? তোমার এতই যখন ফুল পাড়ার ইচ্ছা ছিল আমাকে বলতে, আমি পেরে দিতাম। আর এই ফুল দিয়ে করবেটা কি তুমি? কেন তোমাকে দিব? আসলে তুমি তখন অনেক রাগ করেছিলে তো, তাই তোমার জন্য এই ফুল পাড়ছিলাম, যাতে তোমার রাগ ভেঙে যায়। আদিত্য অবাক চোখে তাকালো নূরের দিকে। ওর এঞ্জেলটা ওর জন্য এসব করছে? নূর হাতের ফুলটা আদিত্যের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য। আর রাগ করে না। আমি এখন থেকে সব সময় তোমার কথা শুনবো, আই প্রমিস। আদিত্য কাঠগোলাপ ফুলটা হাতে নিয়ে বলল, এই ফুল নিতে তুমি এখানে এসেছো? তুমি কি ভেবেছো এটা দেখে আমি খুশি হয়ে যাব? ওখান থেকে পড়ে গেলে কি হতো তুমি জানো? আমার জান গলায় আটকে গিয়েছিল, আর উনি আমাকে ফুল দিচ্ছে। এমন স্টুপিড আইডিয়া আসলো কোথা থেকে তোমার মাথায়? নূর ফট করে বলল। আমার মাথায় আসেনি তো, সাইনা বলেছে আমাকে। আদিত্য ভ্রুকুসকে বলল। হোয়াট? শায়না তোমাকে এসব করতে বলেছে? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, ওই তো বললো। কি বলেছে? নূর আদিত্যকে বলতে লাগলো। যখন আদিত্য রুম থেকে রাগ করে বেরিয়ে গেল, তার কিছু সময় পর সায়না রুমে ঢোকে। নূরের মন খারাপ দেখে ওর কাছে বসে জিজ্ঞেস করে কি হয়েছে। নূর সরল মনে তখন সায়নাকে সবটা বলে দেয়। সায়না সবটা শুনে নূরকে বলে, ও যদি ছাদ থেকে ওই ফুল এনে আদিত্যকে দেয় তাহলে আদিত্যর রাগ চলে যাবে। নূর তাই সায়নার কথা শুনে ছাদে আসে ফুল নিতে। সবটা শুনে আদিত্যের চোয়াল শক্ত হয়ে এলো। ওর তো সায়নার ওপর প্রথম থেকেই সন্দেহ ছিল। যখন ও সিসি ক্যামেরায় সায়নাকে নূরের সাথে কথা বলতে দেখেছে, আর তার পরপরই নূর ওভাবে বেরিয়ে গেল, আদিত্য নূরকে বলল, আচ্ছা বলো তো, শায়না আরো কি কি বলেছে তোমাকে? নূর আদিত্যকে ধীরে ধীরে সায়নার বলা সব কথা বলতে লাগলো। নূরের কাছ থেকে সব শুনে আদিত্যের ক্রোধ এবার সপ্তম আসমানে পৌঁছে গেল। ওর নাকের নিচ দিয়ে কেউ ওর এঞ্জেলের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, আর সে কিনা টেরই পেল না। রাগে মাথা ফেটে যাচ্ছে আদিত্যর। তখনই নূর বলে উঠল, এই হিরো, তুমি কি এখনো আমার ওপর রেগে আছো? সরি না, রাগ করে না।
নূরের কথায় আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগটাকে আপাতত দমিয়ে নিল। ওকে তো পরে দেখা যাবে। তারপর চোখ খুলে মুচকি হেসে নূরকে আবার জড়িয়ে ধরল। আজকের দিনটা আদিত্যের কাছে সবচেয়ে ভয়াবহ খারাপ দিন ছিল। এই দিনটির কথা ও কখনো মনে করতে চায় না। আদিত্যর এখন শুধু একটাই চাওয়া আল্লাহর কাছে, ওর নূর যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যাতে আর কেউ নূরের সরলতার সুযোগ নিয়ে ওর ক্ষতি করতে না পারে। যদিও ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দেওয়া হচ্ছে নূরকে, নিয়মিত চেক আপও করাচ্ছে, তবুও তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না। আল্লাহ যেন জলদি আমার নূরকে সুস্থ করে দেন। একটু পরে আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে রুমের সোফায় গেল। রাত 11টা। আদিত্য নূরকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। সারাদিনের টেনশন আর ক্লান্তির কারণে সকাল সকালই ঘুমিয়ে পড়েছে আদিত্য। তবে নূরের চোখে ঘুম নেই। ও এখনও চোখ পিটপিট করে তাকিয়ে আছে। ওর মাথার ভিতরে শুধু আদিত্যের করা তখনকার সেই কাজটাই ঘুরছে। অবুঝ নূর মনে মনে ভাবছে, আমি সেদিন ঠোঁট খেতে চাইলাম আর কেমন ধমক দিয়ে দিলে, আর নিজে যে আজ আমার ঠোঁট খেলে তার বেলায় কিচ্ছু না, তাই না? আর আমি চাইলেই দোষ। নূর মাথাটা একটু উঁচু করে আদিত্যের অধর পানে তাকালো। ওর হিরোর ঠোঁট জোড়া একদম ইয়াম্মি দেখতে, দেখলেই কেমন যেন খেতে ইচ্ছে করে ওর। সেদিন আদিত্য তার ঠোঁট খেতে দিয়েছিল না বলে নূর অন্য কারোর ঠোঁট খাওয়ার আশায় সবার ঠোঁটের দিকে ভালো করে লক্ষ্য করেছিল, কিন্তু কারোর ঠোঁটই ওর কাছে ভালো লাগেনি, বরং কেমন যেন ঘৃণা ঘৃণা লাগতো। কতজনেরটা দেখে তো নূরের বমি চলে এসেছিল, কিন্তু হিরোর ঠোঁট জোড়া সবচেয়ে ভালো লাগে দেখতে, একদম ইয়াম্মি ইয়াম্মি। নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে। আজ তো আমি হিরোর ঠোঁট খেয়েই ছাড়বো। সে আমারটা খেয়েছে মানে আমিও তারটা খাবো, হিসাব বরাবর। নূর নিজের মতো হিসাব নিকাশ করে নিয়ে ধীরে ধীরে আদিত্যের ঠোঁটের দিকে এগুলো। একসময় একদম কাছে চলে এলো। অতঃপর আদিত্যর অধরের সাথে নিজের অধর মিলিয়ে নিল। অধর যুগল মেলাতেই নূরের সারা শরীরে কিছু একটা হয়ে গেল, কেমন শিহরণ ছড়িয়ে পড়ল, যার মর্মার্থ আপাতত নূরের বোধগম্য না। তবে যাই হচ্ছে, নূরের কাছে সেটা ভালোই লাগছে। সেদিন টিভিতে দেখা ছেলে মেয়েরা যেমন করেছিল সেটা মনে করে নূরও তেমনই করলো। এক পর্যায়ে আদিত্য নড়ে চড়ে উঠল। ধীরে ধীরে চোখ খুলে তাকালো আদিত্য। তবে নূর থামে না, ও ওর কাজ চালিয়ে যাচ্ছে। গভীর ঘুমে থাকায় আদিত্যর ঘুম এখনো পুরোপুরি ভাঙেনি, তাই ও নিজেও কেমন ঘোরের ভেতর আছে। নূরের এমন চুম্বনে আদিত্যর লোমকূপ কাটা দিয়ে উঠল। আদিত্যরও নেশা লেগে গেল। আদিত্য ঘোরের মাঝে এক হাতে নূরের কোমর জড়িয়ে ধরে আরেক হাতে নূরের চুলের মাঝে দিয়ে নিজেও নূরের অধরক্ষুধা পান করতে লাগলো। এতে করে নূরের শিহরণ আরও বেড়ে গেল। নূরের শরীর কাঁপতে শুরু করলো। যদিও নূর কিছু বুঝতে পারছে না, তবুও যাই হচ্ছে ওর কাছে ভালোই লাগছে। আদিত্যরও নেশা আরও বাড়তে শুরু করলো। এক পর্যায়ে আদিত্য নূরের অধর ছেড়ে ধীরে ধীরে ওর গলায় নেমে এলো। নূরের গলায় চুমু খেতে লাগলো। আদিত্যর এই কাজটা নূর বুঝতে পারলো না, তাই ফট করে বলে উঠল, আচ্ছা, গলায়ও খাওয়া যায় বুঝি? এমন একটা মুহূর্তে নূরের এমন বাচ্চামো কথায় আদিত্যর সব ঘোর কেটে গেল। সাথে সাথে নূরকে ছেড়ে দিয়ে এক ঝটকায় উঠে বসলো আদিত্য। শিট, আমি কি করছিলাম এসব? আদিত্য তড়িঘড়ি করে উঠে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি মারতে লাগলো। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মনে মনে বলল, এসব কি করছিলিস তুই আদিত্য? তুই কি পাগল হয়ে গেছিস? নিজের উপর এই তোর নিয়ন্ত্রণ? হ্যাঁ মানলাম নূর আমার স্ত্রী, তাই বলে ওর মতো অবুঝমের সাথে আমি এসব কি করে করতে পারলাম? এসব হাবিজাবি বলে কতক্ষণ নিজেকে বকতে লাগলো আদিত্য। আদিত্যের এখন রুমে যেতে ইতস্তত বোধ হচ্ছে। যদি নূর ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করে কি বলবে তখনও। তাই আদিত্য কিছু সময় ওয়াশরুমেই দাঁড়িয়ে রইল। প্রায় 20 মিনিট পর আদিত্য আস্তে করে দরজাটা হালকা খুলে দেখলো নূর জেগে আছে কিনা। নূর ঘুমিয়ে পড়েছে দেখে আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারপর আস্তে করে দরজা খুলে পা টিপে টিপে বেডের ওপর এসে বসলো।
নূর আরামে ঘুমিয়ে আছে। আদিত্য এবার নূরের দিকে তাকালো। বালিশের ওপর এক হাতে ভর দিয়ে হাতের ওপর মাথা ঠেকিয়ে নূরের দিকে তাকিয়ে রইল। নূরের ঠোঁটের দিকে তাকাতেই তখনকার মধুর মুহূর্তটা মনে পড়ল আদিত্যের। আদিত্য নিজের নিচের ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো, মনে মনে বলল, বউটা সত্যি সত্যি ঠোঁট খেয়েই ছাড়লো। আমি তো ভেবেছিলাম আজকের দিনটা আমার সবচেয়ে খারাপ দিন, এই দিনটাকে আর কখনো মনে করব না। তবে দিনটা শেষ হতে হতে যে আমার বউটা দিনটাকে এমন স্পেশাল বানিয়ে দিবে ভাবতেই পারিনি। সত্যি আজকের দিনটাকে আমি কখনোই ভুলতে পারবো না, আমার এঞ্জেলের দেওয়া প্রথম ভালোবাসার মুহূর্ত। কথাগুলো ভেবে আদিত্য মুচকি হেসে নূরের কপালে একটা চুমু খেয়ে গায়ে ভালো করে চাদর টেনে দিল। তারপর একটু পরে উঠে দাঁড়ালো আদিত্য। চোখ মুখের ভাবভঙ্গি হঠাৎ পরিবর্তন করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল আদিত্য। রাত 12টা। সায়না বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। টেনশনে ওর ঘুম আসছে না। এত কিছুর পরেও নূরকে আদিত্যের কাছ থেকে সরাতেই পারছে না। ওই পাগল মেয়েটা যে কি জাদু করেছে আদিত্যর ওপর। আদিত্য ওকে ছাড়া কিছুই বোঝে না। সায়নার ভাবনার মাঝে হঠাৎ ওর দরজায় কেউ নক করলো। সায়না ভ্রু কুঁচকে ভাবলো, এত রাতে আবার কে এলো ওর রুমে। সায়না উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে সামনে তাকিয়ে সায়না অবাক হয়ে গেল। এত রাতে আদিত্যকে ওর দরজায় দেখে সায়না অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। ওর বিশ্বাসই হচ্ছে না যে আদিত্য নিজে থেকে ওর কাছে এসেছে। আদিত্য সায়নার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রহস্যময়ী ভঙ্গিতে বলল, কি ব্যাপার, আমাকে দেখে খুশি হওনি? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে দেখে খুশি হবে। সায়না নিজেকে একটু সামলিয়ে নিয়ে হাসি মুখে বলল, আরে কি বলছো আদিত্য, তুমি আমার কাছে এসেছো আর আমি খুশি হব না? আমি তো কবে থেকে এই দিনটারই অপেক্ষাই করছিলাম। এসো না, ভেতরে এসো। আদিত্য রহস্যময়ী হাসি দিয়ে বলল, না, ভেতরে যাব না, আমার সাথে এক জায়গায় যাবে। সায়না ভ্রু কুঁচকে বলল, কোথায়? চলো, গেলেই দেখতে পাবে। সায়না তো হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে গেল। খুশিতে গদগদ হয়ে বলল, ঠিক আছে চলো। আদিত্য আগে আগে আর সায়না আদিত্যের পিছে পিছে যাওয়া শুরু করলো। আদিত্য সায়নাকে নিয়ে বাসার পেছন দিকে গেল। সায়না এদিকে কখনো আসেনি। এদিকে কেমন গাছগাছালি আর অন্ধকারে ঘেরা, কেমন জানি ভুতুরে। সায়না একটু ভয় ভয় লাগছে। সায়না ঢোক গিলে পড়ল, আমরা এদিকে কোথায় যাচ্ছি আদিত্য? চল না, আমরা অন্য কোথাও যাই। আরে ভয় পাচ্ছ কেন? তোমাকে আজ আমি আমার এক স্পেশাল জায়গায় নিয়ে যাব, যেখানে আমি শুধু আমার স্পেশাল গেস্টদের নিয়ে যাই। আর আজ তুমি সেই লাকি পারসন। কথাটা শুনে সায়না সাত আসমানে উঠতে লাগলো। ও আদিত্যের কাছে স্পেশাল? হাই, শেষমেশ এই দিন এসেই গেল যার জন্য ও এতদিন অপেক্ষায় ছিল। আদিত্য ফাইনালি ওর কাছে ধরা দিয়েছে। সায়না খুশিতে ডগমগ হয়ে আদিত্যের সাথে যেতে লাগলো। কিছু দূর আসার পর সামনে একটা একতলা বিশিষ্ট আউট হাউস দেখতে পেল। সায়না অবাক হয়ে গেল। ও এতদিন ধরে এখানে থাকছে, অথচ এখানে এমন একটা জায়গা আছে তা ও টেরই পায়নি। সায়না আদিত্যের দিকে তাকিয়ে বলল, এখানে একটা আউট হাউস আছে, সেটা তো জানতামই না আমি। আদিত্য সামনের দিকে তাকিয়ে বলে উঠল, এটা আমার গোপন জায়গা, আমার স্পেশাল গেস্টদের এখানে নিয়ে আসি আমি। এখানে নিয়ে এসে তাদের স্পেশাল ট্রিট দেই। আজ তুমি হলে আমার স্পেশাল গেস্ট। সত্যি বলছি, আজকের মেহমান নওয়াজি তুমি সারা জীবন মনে রাখবে। সায়না খুশিতে বেলুনের মতো ফুলে হাওয়ায় ভাসতে লাগলো। আদিত্য ওকে স্পেশাল ট্রিট দিবে ভাবতেই সায়নার খুশিতে নাচতে ইচ্ছে করছে। আদিত্য বলে উঠল, তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। সায়না আহ্লাদে আটখানা হয়ে আদিত্যের সাথে ভেতরের দিকে পা বাড়ালো। গেটের কাছে দুজন পালোয়ানের মতো সিকিউরিটি দাঁড়িয়েছিল। ওদের দেখে সিকিউরিটি দুটো মাথা হালকা ঝুঁকিয়ে সম্মান জানালো। সায়না দেখে বুঝলো এরা দেশি না, বিদেশ থেকে আনা হয়েছে। আদিত্য সায়নাকে নিয়ে ভেতরে একটা রুমে ঢুকলো। রুমটা কেমন যেন অদ্ভুত, অন্য সব সাধারণ রুমের মতো না। এখানে কোনো বেড বা রুমে ব্যবহৃত তেমন কোনো জিনিস দেখতে পেল না সায়না। রুমের ভেতর নীল আলো জ্বলছে আর কিছু মেশিনের মতো এলোমেলো কিছু জিনিস রাখা আছে। সায়নার কাছে ব্যাপারটা কেমন যেন আজীব লাগছে, তাই আদিত্যের দিকে তাকিয়ে বলল, এটা কেমন রুম আদিত্য? এখানে রুমের মতো কিছুই দেখছি না। আদিত্য আবারও রহস্যময় হাসি দিয়ে বলল, তোমাকে বললাম না, এটা স্পেশাল জায়গা, আর স্পেশাল জায়গায় স্পেশালি হয়।
সাধারণ সব কিছুর মতো হয় না। আদিত্য একটা চেয়ার দেখিয়ে বলল। এসব ছাড়ো, এখন তুমি এখানে এসে বসো, তারপর দেখবে আমার স্পেশাল খাতিরদারি। আদিত্যের কথা মতো সায়না চেয়ারটার দিকে তাকিয়ে দেখলো চেয়ারটাও কেমন অন্যরকম, চেয়ারের সাথে কেমন সব তারের মতো লাগানো। সায়নার একটু অদ্ভুত লাগলেও আদিত্যর কথা মতো চেয়ারে গিয়ে বসলো। চেয়ারে বসে চেয়ারের হাতলের ওপর 2 হাত রাখতেই হঠাৎ অটোমেটিক হ্যান্ডকাপ দ্বারা সায়নার 2 হাত চেয়ারের হাতলের সাথে ঠাস করে আটকে গেল। সায়না চমকে গিয়ে আদিত্যের দিকে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, আদিত্য, এসব কি হচ্ছে? আমার হাত আটকে গেল কেন? প্লিজ খোল আমাকে, আমার এসব ভালো লাগছে না। তা বললে কি হয়, তোমাকে তো আমার স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, তাই না? আর তার জন্য তোমাকে এভাবেই থাকতে হবে। লাগবে না আমার কোনো স্পেশাল ট্রিটমেন্ট, তুমি আমাকে খুলে দাও প্লিজ, আমি বাসায় যাব। আদিত্য হঠাৎ সাইকোদের মতো হাসতে লাগলো, যা দেখে সায়না আরো ভয় পেয়ে গেল। আদিত্য হাসি থামিয়ে চোখ মুখ কঠিন করে বলল, এত সহজে না সায়না বেবি, এখানে যে একবার আসে সে আর বাইরের পৃথিবী দেখার সুযোগ পায় না। সায়না ভীতু স্বরে বলল, মানে? হ্যাভ সাম পেশেন্স সায়না বেবি, সব কি একবারেই জানতে চাও? ধীরে ধীরে সব বুঝতে পারবে। কথাটা বলে আদিত্য ওর এক লোককে ডাকলো। লোকটা একটা সাধারণ চেয়ার এনে আদিত্যকে দিল। আদিত্য চেয়ারটা নিয়ে সায়নার মুখোমুখি হয়ে চেয়ারে বসলো। পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে কঠিন চোখে সায়নার দিকে তাকালো। পুরোই গ্যাংস্টার লুক। আদিত্য ওর ডান হাত বাড়াতেই ওর পাশে থাকা লোকটা আদিত্যের হাতে একটা রিমোট ধরিয়ে দিল। তারপর লোকটা গিয়ে দেয়ালে থাকা সকেটে একটা প্লাগ লাগিয়ে দিল। সায়নার এসব দেখে ভয়ে আত্মা বেরিয়ে যাচ্ছে। আদিত্য কি করতে চাচ্ছে তা বুঝতে পারছে না ও। সায়না আবারও আদিত্যের দিকে তাকিয়ে ভীতু সুরে বলল, কি করছো আদিত্য? প্লিজ ছাড়ো আমাকে, কি হচ্ছে এইসব? আদিত্য আগের মতোই বলে উঠল, ছাড়া পেয়ে যাবে, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। যদি সঠিক উত্তর দাও তাহলে বেঁচে যাবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে কি হবে সেটা নিজেই বুঝতে পারবে। তো আমার প্রথম প্রশ্ন হলো, তুমি কি সেদিন নূরকে বলেছিলে যে আমি ওর উপর বিরক্ত হয়ে গেছি, ওকে বাড়ি থেকে বের করে দেব? আদিত্যর কথায় সায়না আটকে উঠল। আদিত্য কিভাবে জানলো এসব? নূর কি তাহলে ওকে সব বলে দিয়েছে? ভয়ে সায়নার গলা শুকিয়ে আসছে। সায়না আমতা আমতা করে বলল, কি বলছো এসব আদিত্য? আমি কেন নূরকে এসব বলতে যাব? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। সায়নার কথা শুনে আদিত্য চোয়াল শক্ত করে ওর হাতে থাকা রিমোটের বাটনে চাপ দিল। সাথে সাথে সায়নার সারা শরীরে কারেন্টের শক লাগা শুরু হয়ে গেল। সায়না যন্ত্রণায় চিল্লাতে লাগলো। কিছুক্ষণ পর আদিত্য আবার রিমোট চেপে শক বন্ধ করে দিল। সায়নার সারা শরীর ঝিনঝিন করছে, শরীরে কোনো শক্তি পাচ্ছে না ও। আদিত্য আবার বলে উঠল, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি কি নূরকে আমার নাম করে অন্য কারোর সাথে কথা বলিয়েছো? সায়না ক্লান্ত শরীরে বলে উঠল, দেখ আদিত্য, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আসলে... সায়নার কথা শেষ হওয়ার আগে আদিত্য আবারও রিমোটে চাপ দিল। সাথে সাথে আবারও শক ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। সায়না শুধু ফোনের ভাইব্রেশনের মতো কাঁপছে আর জোরে জোরে আর্তনাদ করছে। কিছুক্ষণ পর আদিত্য আবারও শক বন্ধ করে দিল। সায়নার অবস্থা করুন, মাথার চুলগুলো দাঁড়িয়ে গেছে, চোখে অন্ধকার দেখছে ও। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, ক্লান্ত শরীরে মাথাটা একদিকে কাত হয়ে পড়ে আছে। আদিত্য আবার বলল, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো মিথ্যা বলার কি পরিণাম হতে পারে। তো আমার তৃতীয় প্রশ্ন হলো, তুমি কি নূরকে ছাদে গিয়ে ফুল পাড়তে বলেছিলে? সায়না এতক্ষণে হাড়ে হাড়ে টের পেয়ে গেছে আদিত্য ওকে এখানে কেন এনেছে, আর ওর কথার জবাব ঠিক মতো না দিলে কি হবে। তাই এবার আর কোনো ভনিতা না করে বলল, হ্যাঁ, আমি করেছি সব, আমি নূরকে সব বলেছি। আদিত্যের মুখমণ্ডল আরো কঠিন হয়ে উঠল। আদিত্য দাঁত চিবিয়ে বলল, কেন করেছো? সায়না এবার একটু উচ্চস্বরে বলে উঠল, কারণ ওই পাগলকে আমি তোমার জীবন থেকে সরাতে চাই, কারণ তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই। কি আছে ওই পাগল মেয়ের মাঝে? কি দিতে পারবে ও তোমাকে? ওই পাগল তো তোমাকে শারীরিক সুখও দিতে পারবে না। তুমি ওকে ছেড়ে দাও আদিত্য, আমাকে বিয়ে করো, আমি তোমাকে সর্বসুখ দিয়ে ভরিয়ে দিব। একবার আমাকে মেনে নাও। ব্যাস, আদিত্য আর শুনতে পারল না। ওর পাশে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল, থমাস, গো অ্যান্ড স্লাপ হার টাইটলি। আদিত্যের কথা মতো লোকটা গিয়ে সায়নার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। সায়নার মাথাটা কাত হয়ে একদিকে পড়ে গেল।
আদিত্য এবার লোকটাকে আরও কিছু ইশারা করতেই লোকটা শায়নার চুলের মুঠি টেনে ধরে শায়নার মুখটা উপরে তুলে ধরল। আদিত্য তখন শায়নার দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, তোর মতো নোংরা মেয়েকে ছুতেও আমার রুচিতে বাদে, আর তুই কিনা বলছিস আমার অ্যাঞ্জেলকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করব? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই এটা ভাবারও সাহস কিভাবে পেলি? আমার এঞ্জেল আমাকে কি সুখ দেয় সেটা তোর মতো চিপ মাইন্ডের মেয়ের মাথায় ঢুকবে না। তুই এই জন্ম কেন, হাজার জন্ম নিলেও আমার নূরের পায়ের নখেরও যোগ্য হবি না। তোরা সবাই আমার ভদ্রতাকে আমার বোকামি ভাবার ভুল করিস কেন বলতো? তোদের মতো মানুষদের জন্যই আজ মানুষ ভদ্রতা দেখাতে ভুলে যাচ্ছে। তুই কি ভেবেছিলি তোর হাবভাব আমি বুঝি না? আরে তোর মতো চিপ মাইন্ডের মেয়েকে আমার প্রথম থেকেই পছন্দ না, তবুও ফুপির মেয়ে বলে ভদ্রতা দেখিয়ে তোকে থাকতে দিয়েছিলাম। আর তুই কিনা আমার নূরকে কেড়ে নেওয়ার প্ল্যান করছিলি, ওর ক্ষতি করার চেষ্টা করছিলি। তুই কি ভেবেছিলি আমি এসব জানতে পারবো না? এখন দেখ আমি কি করি। সাদমান শাহরিয়ার আদিত্যের কলিজায় হাত দেওয়া মানে তার পৃথিবীতে দিন ফুরিয়ে আসা, আর আজ তোরও দিন শেষ। শায়না ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, দিন শেষে মানে এসব কি বলছো? আদিত্য শায়নার কথার জবাব না দিয়ে ওর লোকের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। লোকটা মাথা ঝাঁকিয়ে বাইরে বেরিয়ে গেল। একটু পর লোকটা আবার ফিরে এলো। দুই হাতে দুটো কুকুরের বেল্ট ধরে ভেতরে এলো। কুকুর দুটো খুবই বড়সড় এবং ভয়ঙ্কর দেখতে। রুমে ঢুকতেই কুকুর দুটো জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। শায়নার এবার আত্মার পানি শুকিয়ে গেল। বেচারি মরার আগে ভয়েই ওর জান বেরিয়ে যাবে। আদিত্য কুকুর দুটোর মাথায় হাত বুলিয়ে শায়নার দিকে তাকিয়ে বলল, ওরা হলো জ্যাক অ্যান্ড চিল, ওরা আমার খুব ভালো বন্ধু। একটা কথা জানো শায়না, ওরা না কিছুতেই আমার কষ্ট সহ্য করতে পারে না। যে আমাকে কষ্ট দেয় তাকে তো আরও সহ্য করতে পারে না, তাকে ওরা ছিঁড়ে ফুঁড়ে খেয়ে ফেলে। দেখা যাক তোমার সাথে কি করে, তাই না? এমনিতেও বেচারা কয়েকদিন হলো ভালো ডিনার খেতে পাচ্ছে না, আজকে নিশ্চয়ই ওদের জলসা হবে, তাই না? শায়না ভয়ে কাঁদতে কাঁদতে বলল, কি বলছো এসব? প্লিজ মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। সত্যিই বলছি আমি আর কিচ্ছু করব না, কালই এখান থেকে চলে যাব। প্লিজ ছেড়ে দাও আমাকে। তার জন্য অনেক দেরি হয়ে গেছে শায়না। আমার নূরের ক্ষতি করার চেষ্টা করার আগে এটা ভাবা উচিত ছিল। এখন আর কোনো নিস্তার নেই। আমি সব কিছু মাফ করতে পারি, তবে আমার জানের দিকে কেউ কুনজর দিলেও তাকে আমি মাফ করি না। পারলে নিজেকে বাঁচিয়ে নাও, আর না পারলে বাকিটা নিজেই বুঝবে। কথাটা বলে আদিত্য জ্যাক আর জিলের গলার বেল্ট খুলে দিল। সাথে সাথে দুজন ভয়ঙ্করভাবে ঘেঘু করতে করতে শায়নার দিকে এগিয়ে যেতে লাগলো। শায়না ভয়ে ছটফট করতে করতে জোরে জোরে কাঁদতে লাগলো আর আদিত্যর কাছে জান ভিক্ষার জন্য কাকুতি মিনতি করতে লাগলো। কুকুর দুটো শায়নার একদম কাছাকাছি যেয়ে শায়নাকে কামড় দেওয়ার জন্য আগ্রাসী হলো। শায়না ভয়ে চোখ বন্ধ করে নিল। তখনই আদিত্য হঠাৎ বলে উঠল, টপ জ্যাক অ্যান্ড চিল। সাথে সাথে কুকুর দুটো থেমে গেল। শায়না চোখ খুলে তাকালে আদিত্য বলে উঠল, দেখলি তো নিজের চোখের সামনে নিজের মৃত্যু চলে এলে কেমন লাগে? এর চেয়েও হাজার গুণ বেশি ভয় পেয়েছিলাম কাল নূরকে ওই অবস্থায় দেখে। ভাবিস না তোকে আমি মাফ করে দিয়েছি, কখনোই না। আজ শুধু ফুপির কথা ভেবে তোকে ছেড়ে দিলাম, কারণ তোর পাপের শাস্তি আমি তাকে দিতে চাই না। তবে মনে রাখবি, এরপর জীবনে আর কখনো যদি তোর এই কুৎসিত চেহারা আমাকে দ্বিতীয়বার দেখিয়েছিস, তাহলে সেদিনই তোর জীবনের শেষ দিন হবে। শায়না ক্লান্ত শরীরে হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ হ্যাঁ মনে রাখবো। কাল সকালেই আমি চলে যাব, আর কখনোই আসবো না। তোকে আর আমি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। তুই এখন এই মুহূর্তেই বিদায় হবি। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুই তোর জিনিসপত্র গুছিয়ে এখনই বেরিয়ে যাবি। ঠিক আছে, তাই যাব। বেচারি শায়না যে জান নিয়ে ফিরতে পারছে এই হাজার হাজার শুকুর, আর কিছুর দরকার নেই ওর। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেছে। আদিত্য আর নূরের বিবাহিত জীবনের 5 মাস হতে চলল প্রায়। এই কয় মাসে আদিত্য নিয়মিত নূরকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে চেক আপ করিয়েছে, নিয়মিত মেডিসিনও খাওয়ায়। ইদানিং নূরের কিছুটা উন্নতি হয়েছে, এখন আর আগের মতো অল্পতেই হাইপার হয়ে যায় না। আদিত্য যেভাবে বলে সেটাই করে। আদিত্য নূরের ইমপ্রুভমেন্ট দেখে অনেক খুশি। এখন শুধু নূরের পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষা। আবির আর নীলার প্রেম ভালোই চলছে, তবে শরীফা বেগম আবিরের সাথে এই নিয়ে আপত্তি জানিয়েছেন। শরীফা বেগমের সাথে আবিরের অনেক কথা কাটাকাটি হয়। শেষে আবির রাগ করে ও বাড়ি থেকে চলে এসেছে। আসার সময় ওর মাকে বলে এসেছে সে আর কখনো এ বাড়িতে ফিরবে না। তারপর থেকে আবির আদিত্যের বাসায় থাকে, আর আবির না থাকায় আয়াত আর ও বাড়িতে বেশি থাকে না, বেশিরভাগ
সময় আদিত্যর বাড়িতেই থাকে। বিহানের কিছু পরিবর্তন না হয়েও আবার যেন হয়েছে। আসলে ওর ব্যাপারটা ও নিজেই কেমন যেন বুঝতে পারছে না। আজকাল চিন্তা ভাবনাগুলো কেমন যেন ওর আয়ত্তে থাকে না। যেটা নিয়ে ভাবতে চায় না সেই ভাবনাগুলোই বিনা বেতনে ওর মাথায় ঢুকে পড়ে। আর আজকাল ওর ভাবনার মাঝে শুধু একটা নামই আসে, তা হলো আয়াত। আয়াত এই 2 মাসে অনেক বদলে গেছে। আগের আয়াত আর এখনকার আয়াতের মাঝে যেন আকাশ পাতাল তফাৎ। মেয়েটা হঠাৎ করেই কেমন গম্ভীর আর ম্যাচিউর হয়ে গেছে। আজকাল আয়াতের কিছু বন্ধুদের সাথে নিয়ে একটা এনজিও খুলেছে, যার মূল উদ্দেশ্য হলো রাস্তার সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করা। প্রথম দিন আয়াতের এই উদ্যোগের কথা শুনে বিহান অনেক অবাক হয়েছিল। বিহানের কথার প্রভাব যে আয়াতের ওপর এভাবে পড়বে তা কখনোই ভাবেনি বিহান। ব্যাপারটা নিয়ে বিহানের খুশি হওয়া উচিত নাকি মন খারাপ করা উচিত সেই বিষয়টা নিয়েও অনেক কনফিউশনে আছে বিহান। আগে যখন আয়াত ওর পিছনে পিছনে ঘুরতো তখন কত অনায়াসে ওকে ইগনোর করে দিত, অথচ আজকাল মেয়েটা আশেপাশে থাকলে কেন যেন ইগনোর করা যায় না, কেমন নার্ভাস লাগে। আয়াত কখনো বিহানকে ইগনোর বা অ্যাভয়েড করে না, সবসময় স্বাভাবিক সৌজন্যমূলক কথা বলে। আর এই ব্যাপারটাই বেশি পেরেশান করে বিহানকে। আর এজন্য নিজের ওপরই রাগ লাগে বিহানের। কেন যেন মনে হয় মেয়েটা এমন স্বাভাবিক থাকে কেন? একটু অভিমান দেখালেও তো পারে। নিজের এমন অবাঞ্ছিত ভাবনার ওপর নিজেই বিরক্ত হয় বিহান। নিজের মনকে নিজেই রাগ দেখিয়ে বলে, স্বাভাবিক থাকবো না তো কি করবো? তুই কি ওর নাগর লাগছিস নে যে তোর লাইগা অভিমান কইরা বইয়া থাকবো? মাথাটা পুরাই গেছে গা তোর। সারাদিন খালি আবাল মার্কা চিন্তা ভাবনা লইয়া ঘুরোস। তোর মাথাটা সার্ভিসিং করানো লাগবো। আদিত্যের বাসার সুইমিং পুলের পাশে ছাতা বিশিষ্ট চেয়ারে বসে সিগারেট টানছে আর নিজের ভাবনার ওপর বিরক্ত হয়ে এভাবেই নিজেকে বকছে বিহান। তখনই আদিত্য ওর পাশে এসে বসলো। আদিত্যর হাতে দুটো কোল্ড ড্রিঙ্কস এর ক্যান। একটা ক্যান বিহানের দিকে এগিয়ে দিয়ে বলল, এসব নিকোটিন না টেনে এটা খা, তাও কিছুদিন বেশি বাঁচবি। বিহান আদিত্যর হাত থেকে ক্যানটা হাতে নিল, তারপর বলে উঠল, আচ্ছা কত বাচ্চা থাকাটা বেশি জরুরি নাকি ভালো থাকাটা? আদিত্য জানে বিহান এই কথা কেন বলছে। সেদিন ছাদে বিহান আর আয়াতের সব কথা শুনেছিল ও। তবে এই ব্যাপারে বিহান বা আয়াতকে কিছু বলেনি, কারণ এটা ওদের একান্তই পার্সোনাল ব্যাপার। তাই এই নিয়ে কথা না বলাটাই ওর কাছে শ্রেয় মনে হয়েছিল। তবে আজ বিহানের প্রশ্নে আদিত্য স্মিত হেসে বলে উঠল, এটা বলাটা হয়তো একটু কঠিন, তবে একটা কথা কি জানিস, বেঁচে থাকতে হলেও ভালো থাকার দরকার হয়। শুধু নিঃশ্বাস নেওয়াটাকে কি বেঁচে থাকা বলে? আমরা কতদিন বাঁচলাম এটা জরুরি না, জরুরি হলো আমাদের আয়ুকালে আমরা কতগুলো জীবন উপলব্ধি করলাম। এই আমাকেই দেখ, আমি তো এতদিন শুধু নিঃশ্বাস নিচ্ছিলাম, বাঁচতে তো শুরু করলাম নূরকে পেয়ে। নূর আমার জীবনে আসার পর আমি জীবনের আসল মানে বুঝলাম। এখন মনে হচ্ছে আমি সত্যিকারভাবে বেঁচে আছি। বিহান সামনের দিকে উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে বলে উঠল, চাইলেই কি ভালো থাকা যায়? হ্যাঁ, তা হয়তো যায় না, সবারই কোনো না কোনো বাধ্যবাধকতা থাকে। তবে ভালো থাকতে চাইলে কখনো কখনো একটু স্বার্থপরও হতে হয়। আমিও তো নূরকে বিয়ে করতে গিয়ে কিছুটা স্বার্থপরতা দেখিয়েছি। তুই কই স্বার্থপর হলি? তুই তো নুরিরে ভালোবাইসা ওর সব কিছু যাই না ওরে বিয়া করছস, তাহলে এইখানে স্বার্থপরের কি হইলি? তুই আমার বন্ধু বলে আমার দোষটা হয়তো তোর চোখে পড়ছে না, তবে আমি বলছি নূরকে আমি আমার সজ্ঞানে বিয়ে করলেও নূর কিন্তু আমাকে তার সজ্ঞানে বিয়ে করেনি। আরে সে তো বিয়ের মানেই বুঝে না, ও তো মনে করে আমরা বর বউ খেলছি। তাহলে এখানে দেখতে গেলে আমি ওর সরলতার সুযোগ নিয়ে ওকে বিয়ে করেছি, কারণ নূরের পুরো হুঁশ থাকলে হয়তো তার আমাকে পছন্দ নাও তো হতে পারতো, তখন তো সেই বিয়েতে মানা করে দিত, তাই না? সেক্ষেত্রে দেখতে গেলে আমিও নূরকে পাওয়ার জন্য একটু স্বার্থপর হয়েছি। তা বুঝলাম, তয় তোর স্বার্থপর হওয়ায় সামনের ব্যক্তির কোনো ক্ষতি হইতেছে না। তোর মতো নূরের কেউই ভালো রাখতে পারবো না। মাগার যদি ভালো হওয়ার জন্য স্বার্থপর হইতে গিয়া সামনের মানুষটার ক্ষতি হইয়া যায় তখন? হ্যাঁ, তখন হয়তো ব্যাপারটা ঠিক হবে না। স্বার্থপর হতে গিয়ে অন্যের ক্ষতি করা যাবে না।
কিন্তু সামনের ব্যক্তি সত্যিই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটাও তো আমাদের ভালো করে জানতে হবে, তাই না? হয়তো আমি আমার মতো করে ভাবছি যে সামনের ব্যক্তির ক্ষতি হবে, কিন্তু সামনের ব্যক্তি এমনটা তো নাও ভাবতে পারে। তার মতে হয়তো সেটা ক্ষতিকর না, বরং সুখকর মনে হচ্ছে। তাই কখনো কখনো শুধু নিজের মতো করে নয়, বরং সামনের ব্যক্তির পক্ষ থেকেও ব্যাপারটা ভাবতে হয়। আর যদি সামনের ব্যক্তি তোর স্বার্থপরতায় খুশি হয় তাহলে তার কোনো সমস্যা নেই। একটা কথা কি জানিস, জন্ম মৃত্যু আমাদের হাতে থাকে না, তবে ভালো থাকা আর অন্যকে ভালো রাখাটা অবশ্যই আমাদের হাতে আছে। আমরা কেউই পারফেক্ট না, সবারই কমতি আছে, হয়তো কারো একটু বেশি কারো একটু কম। তবে সেই কমতি ধরে বসে না থেকে বরং সেই কমতিটাকে জয় করে ভালো থাকার চেষ্টা করাটা সবারই অধিকার। অতীত ধরে বসে থাকলে কখনোই ভবিষ্যৎ আশাজনক হয় না। তাই অতীতটাকে কাটিয়ে উঠে ভবিষ্যতের হাত ধরাটাই বুদ্ধিমানের কাজ। যাই হোক, আজকের জন্য অনেক ইলোসফি হয়ে গেছে, আশা করি কিছুটা হলেও তোর মোটা মাথায় ঢুকেছে। বিহান হেসে দিল। আদিত্য উঠে চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, যাই করিস সময় থাকতে করিস, কারণ ভালো থাকতে হলে সময় মতো ঠিক কাজটা করতে হয়, না হলে পরে বেশি দেরি হয়ে গেলে চাইলেও আর ভালো থাকা যায় না। কথাটা বলে আদিত্য চলে গেল। আর বিহান বসে বসে ভাবতে লাগলো, সত্যি কি একটু স্বার্থপর হবেও। আজ শুক্রবার, ছুটির দিন। নূর আজ বায়না ধরেছে সে বেড়াতে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠতেই আদিত্যের কাছে এই বায়না ধরে বসে আছে। আর নূর যখন কিছু চেয়েছে তখন তো আদিত্যের সেটা পূরণ করতেই হবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আজ ওরা ফ্যান্টাসি কিংডমে যাবে বেড়াতে। নূর তো খুশিতে সারা বাড়ি নেচে বেড়াচ্ছে, আদিত্যের আর কি লাগে। নূরকে খুশি করতে পারলেই ও সার্থক। আয়নার সামনে আদিত্য নূরকে রেডি করিয়ে দিচ্ছে, কিন্তু নূর একটুও স্থিরভাবে থাকছে না। বেড়ানোর এক্সাইটিং শুধু অস্থিরপনা করছে। আদিত্য বলে উঠল, একটু চুপ করে বসো না অ্যাঞ্জেল, এত নড়াচড়া করছো কেন? দেখো কাজলটাও দিতে পারছি না। নূর বিরক্তির সুরে বলল, আর দিতে হবে না কাজল ফাজল, তাড়াতাড়ি চলো তো, না হলে সবাই আমাদের রেখে চলে যাবে। কেউই যাবে না আমাদেরকে রেখে, তুমি একটু শান্ত হয়ে বসো, আমাকে কাজ করতে দাও। নূরকে রেডি করা শেষে আদিত্য নূরকে নিয়ে নিচে নেমে এলো। বাইরে এসে সবাই গাড়িতে উঠে বসলো। আদিত্য নূরকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসলো, বিহান ড্রাইভিং সিটে, আর আয়াত তার পাশের সিটে। আবির আর নীলা আরেক গাড়িতে যাবে, তাই তারা তাদের গাড়িতে গিয়ে বসলো। তারপর সবাই রওনা দিল। নূর আসার সময় ওর বিড়ালকেও নিয়ে এসেছে, গাড়ির ভেতরে তার সাথেই খেলছে। সবাই উৎসাহ আর খুশির আমেজের মধ্যেই তাদের গন্তব্যের স্থলে এসে পৌঁছালো। গাড়ি থামলে আদিত্য প্রথমে বের হয়ে এসে নূরের হাত ধরে ওকে বের করলো। নূর ওর বিড়ালকে কোলে নিয়ে আদিত্যর হাত ধরে নেমে দাঁড়ালো। আয়াত আর বিহানও নামলো। একটু পরে আবিরের গাড়িও এসে থামলো। ওরাও গাড়ি থেকে নেমে এলো। বিহান বলে উঠল, আমি টিকিট কেটে আনছি, তোরা এইখানে দাঁড়া। কথাটা বলে বিহান চলে গেল টিকিট আনতে। বাকি সবাই গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই হঠাৎ আদিত্যের ফোন এলো। আদিত্য একটু থেমে গিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। এক হাতে নূরকে ধরে আছে, আর এক হাতে ফোনে কথা বলছে। বাকিরা সামনের দিকে এগিয়ে গেছে, ওরা নিজেদের মধ্যেই কথা বলছে, তাই পেছনে আর খেয়াল নেই। হঠাৎ নূরের হাতে থাকা বিড়ালটা হাত থেকে নেমে রাস্তার দিকে দৌড় দিল। বিড়ালকে যেতে দেখে নূর অনেক ঘাবড়ে গেল। আদিত্য ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় সেটা খেয়াল করেনি। নূর ওর বিড়ালকে ধরার জন্য আদিত্যর হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে বিড়ালের পেছনে দৌড়ালো। নূর হাত ছাড়াতে আদিত্য চমকে নূরের দিকে তাকালো। নূরকে রাস্তার দিকে দৌড়াতে দেখে আদিত্য ঘাবড়ে গিয়ে নূরের পেছনে ছুটল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেল। নূর রাস্তায় আসতেই একটা কার ওকে দ্রুত বেগে টক্কর মেরে চলে গেল। নূর ছিটকে গিয়ে রাস্তার একপাশে উপুর হয়ে পড়ে গেল। আদিত্যর পৃথিবী মুহূর্তেই থমকে গেল। কেমন অনুভূতি শূন্য পাথর হয়ে গেল আদিত্য। ওর সামনেই নূর রাস্তায় পড়ে আছে, মাথার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে রাস্তা ভিজে যাচ্ছে। নিজের প্রাণ ভোমরার এমন ভয়াবহ দৃশ্য দেখে আদিত্যের হৃৎপিণ্ডের চলাচল যেন বন্ধ হয়ে গেল। নূরকে এভাবে দেখার চেয়ে মৃত্যু যে শ্রেয়। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল আদিত্য।
নূরের অ্যাক্সিডেন্ট দেখে সব লোকজন ওখানে ভিড় করে ফেলল। নীলা, আবির আর আয়াতও দৌড়ে এলো ওখানে। নূরকে ওভাবে দেখে কান্নায় ভেঙে পড়ল নীলা। সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেল। আবির তাড়াতাড়ি ফোন বের করে অ্যাম্বুলেন্স ডাকলো। বিহানও দৌড়ে এলো ওখানে। নূরের অবস্থা দেখে বিহানও থমকে গেল। আদিত্যের দিকে তাকিয়ে দেখলো ও কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। বিহান ঘাবড়ে গিয়ে দৌড়ে আদিত্যের কাছে ওর কাঁধ ঝাঁকিয়ে বলল, আদি কথা ক, নুরিরে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। বিহানের ডাকে আদিত্য সম্বিত ফিরে পেল। দৌড়ে নূরের কাছে এগিয়ে গেল। নূরের কাছে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। ওর সারা শরীর কাটা দিয়ে উঠে থরথর করে কাঁপছে। নূরের সামনে বসে দুই হাতে নূরের মাথাটা কোলের মাঝে নিয়ে কাঁপা কাঁপা হাতে নূরের গালে হাত রেখে কম্পিত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল শোনা, চোখ খোলো না। ওঠো শোনা, আমরা তো পার্কে বেড়াতে যাব, তাই না? অনেক মজা করবে আমার অ্যাঞ্জেলটা, তাড়াতাড়ি ওঠো না। নূরের কপালে রক্ত দেখে আদিত্য তড়িঘড়ি করে পকেট থেকে রুমাল বের করে নূরের কপাল চেপে কেমন যেন অস্বাভাবিক হয়ে বলল, এত রক্ত কি করে এলো? আমার অ্যাঞ্জেলটা তো রক্ত দেখলে ভয় পেয়ে যাবে। আদিত্যের এমন পাগলামি দেখে আয়াত মুখ চেপে কাঁদছে। ভাইয়ের এমন করুণ দশা সে সহ্য করতে পারছে না। নীলাও এদিকে হাউমাউ করে কাঁদছে। সবারই অবস্থা নিদারুণ। কিছুক্ষণের মধ্যেই ওখানে অ্যাম্বুলেন্স চলে এলো। অ্যাম্বুলেন্স থেকে লোকজন নেমে এসে নূরকে নিয়ে যেতে নিলে আদিত্য বাধা দিয়ে পাগলের মতো বলতে লাগলো, এই কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমার অ্যাঞ্জেলকে? ছাড় ওকে, ছাড় বলছি। তোরা আমার অ্যাঞ্জেলকে কোথাও নিয়ে যাবি না। আদিত্যের পাগলামো দেখে আবির আর বিহান এসে আদিত্যের দুই হাত ধরে আটকে দিয়ে বলল, আরে এমন করিস না, সামলা একটু নিজেকে। নূরকে জলদি হসপিটালে নিতে হবে, না হলে ওর ক্ষতি হয়ে যাবে। ওদের কথায় আদিত্যের কোনো হুঁশ নেই। ও শুধু পাগলের মতো বলেই যাচ্ছে। আমার অ্যাঞ্জেলকে কোথাও নিবে না, আমার অ্যাঞ্জেল আমার কাছেই থাকবে। আদিত্যকে কিছুতে সামলানো যাচ্ছে না। আবির আর বিহান অনেক কষ্টে আদিত্যকে আটকে রাখলো। আর নূরকে অ্যাম্বুলেন্সে তোলা হলে ওরাও অ্যাম্বুলেন্সে উঠে নূরকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে এসে নূরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া দেখে আদিত্য আরও পাগলামি শুরু করে দিল। এই হসপিটালে যে একদিন ওর মা বাবাকে কেড়ে নিয়ে ওকে এতিম করে গেছে, আজও আবার ওর এঞ্জেলকে কেড়ে নিতে চাচ্ছে। সেটা আদিত্য হতে দিবে না। আদিত্য বারবার নূরকে আটকানোর চেষ্টা করছে। আবির আর বিহান অনেক কষ্টে ওকে ধরে রেখেছে। আদিত্যর শক্তির সাথে পেরে উঠছে না ওরা। নূরকে জরুরি বিভাগে নিয়ে গেলে ডক্টর দেখে তাড়াতাড়ি নূরকে ওটিতে নিয়ে যায়। নূরকে ওটিতে নিয়ে যেতে দেখে আদিত্য আরও হাইপার হয়ে গেল। এই রুম থেকেই একদিন ওর মা বাবা লাশ হয়ে বেরিয়েছিল। এটা ভেবে ভেবেই আদিত্য আরও পাগল হয়ে যাচ্ছে। আদিত্য আবির আর বিহানের কাছ থেকে হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে ওটির দরজায় ধাক্কাতে লাগলো। দরজায় লাথি মেরে পাগলের মতো বলতে লাগলো, খোলো দরজা, আমার অ্যাঞ্জেলকে বের করে দাও, খোলো খোলো। আবির আর বিহান গিয়ে আবারও আদিত্যকে টেনে আনার চেষ্টা করছে, তবে আদিত্যর শক্তির সাথে পেরে উঠছে না ওরা। আদিত্য এবার হাইপার হয়ে হসপিটালের সব কিছু ভাঙচুর করতে লাগলো আর চিল্লাতে লাগলো। আদিত্যের এমন অবস্থা দেখে সবাই প্রচুর ঘাবড়ে গেল। একদিকে নূরের এই অবস্থা, তার ওপর আদিত্যেরও এমন পাগলামি। সবার অবস্থা করুণ হয়ে যাচ্ছে। আদিত্য যদি এভাবেই হাইপার হতে থাকে তাহলে যে কোনো সময় ও ব্রেন স্ট্রোক করতে পারে। তাই শেষমেশ আর উপায় না পেয়ে আদিত্যকে শান্ত করার জন্য ওকে ধরে ডক্টরকে দিয়ে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এতে করে আদিত্য ঘুমিয়ে পড়ে। 2 ঘন্টা পর আদিত্যর জ্ঞান ফিরে আসে। চোখ খুলে নূরের কথা মনে হতেই আবারও লাফিয়ে উঠল আদিত্য। বিহান ওর পাশেই বসা ছিল। আদিত্যকে উঠতে দেখে ওর কাছে গিয়ে ওকে ধরে আটকালো। আদিত্য কম্পিত কণ্ঠে বলল, আমার নূর। বিহান বিহান আদিত্যকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স আদি, শান্ত হ, এত হাইপার হোস না। নূর ঠিক আছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। ডাক্তার কইছে নূরের ইন্টারনাল আঘাত তেমন গুরুতর না, তাই তেমন কোনো সমস্যা হয়নি। আর ঘন্টা পরেই নূরের জ্ঞান ফিরে আসবে। বিহানের কথায় আদিত্য যেন দেহে প্রাণ ফিরে পেল। বিহানের দিকে তাকিয়ে বলল, আমি আমার নূরের কাছে যাব, আমি ওকে দেখতে চাই। ঠিক আছে চল, তোই কোনো পাগলামি করবে না। আদিত্য মাথা ঝাঁকিয়ে সায় জানালো।
বিহান আদিত্যকে নূরের কেবিনের সামনে নিয়ে এলো। কেবিনের বাইরে সবাই বসে আছে। এতক্ষণে নূরের বাবা মাও চলে এসেছে। নূরের মা কান্নাকাটি করে শরীর অসুস্থ করে ফেলেছেন। নূরের বাবারও মেয়ের চিন্তায় প্রেশার বেড়ে গেছে। মেয়েটার ওপর থেকে যেন বিপদই সরছে না। একের পর এক বিপদ লেগেই আছে। মাত্রই মেয়েটা সুখে শান্তিতে থাকতে শুরু করেছিল, এখনই আবার কি থেকে কি হয়ে গেল। এদিকে আদিত্যের জন্য নূরের মা বাবার অনেক চিন্তা হচ্ছে, ছেলেটার কি অবস্থা হয়ে গেছে। আদিত্য নূরের দরজা আস্তে করে খুলে ভেতরে ঢুকলো। বেডের ওপর নূর শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আদিত্য ধীরে ধীরে এগিয়ে বেডের পাশে থাকা টুলে গিয়ে বসলো। নূরকে এই অবস্থায় দেখে বুকটা পুড়ে যাচ্ছে ওর চঞ্চল পাখিটা কেমন নির্জীব হয়ে পড়ে আছে। এমনটা ওর সাথে না হয়ে আমার সাথে কেন হলো না? আমার মাসুম পরীটা এত কষ্ট কিভাবে সহ্য করবে? কথাগুলো ভাবতে ভাবতে দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আদিত্য আস্তে করে নূরের একটা হাত ধরে হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট ছোঁয়ালো। হাতটা নিজের দুই হাতে ধরে নিজের কপালের সাথে ঠেকিয়ে বসে রইল। এভাবেই অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ নূরের হাতটা নড়ে উঠল। আদিত্য একটু চমকে উঠে নূরের দিকে তাকিয়ে দেখল নূর ধীরে ধীরে চোখ খুলে তাকাচ্ছে। আদিত্যর মুখে হাসি ফুটে উঠল, তার মানে নূরের জ্ঞান ফিরে আসছে। নূর চোখ খুলে তাকালো, মাথার ভিতর প্রচণ্ড ব্যথা করছে। নূর এক হাতে মাথাটা হালকা চেপে ধরে চোখ বন্ধ করে একটু আর্তনাদ করে উঠল। আদিত্য ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে নূর, ব্যথা করছে? আদিত্যের কথায় নূর আবার চোখ খুলে তাকালো। আদিত্যকে দেখে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আদিত্য আবারও অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো, বেশি কষ্ট হচ্ছে? নূর কাতর কণ্ঠে বলল, হ্যাঁ, ব্যথা তো হচ্ছে, কিন্তু আমি এখানে কি করে এলাম? কি হয়েছে আমার? তেমন কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একদম ঠিক হয়ে যাবে, ভয় নেই কোনো, আমি আছি না। নূর ভ্রুকুঁচকে বলে উঠল। কিন্তু নূরের পুরো কথা শেষ হওয়ার আগে আদিত্য বলে উঠল, এখন আর বেশি কথা বলো না, তোমার কষ্ট হবে, তুমি আরাম করো। আমি সবাইকে বলে আসছি তোমার জ্ঞান ফিরেছে। সবাই মানে আমার মা বাবাও কি এসেছে? হ্যাঁ এসেছে তো, আমি এখনই তাদেরকে ডেকে নিয়ে আসছি, কেমন? কথাটা বলে আদিত্য বাইরের দিকে গেল। বাইরে এসে সবাইকে নূরের জ্ঞান ফেরার কথা জানালো। তারপর নূরের মা বাবা আর নীলাকে নিয়ে আবার কেবিনে ঢুকলো আদিত্য। কেবিনে ঢুকে নূরের মা নূরকে দেখে মুখে আঁচল চেপে কেঁদে উঠল। নূর ওর মাকে দেখে বলে উঠল, কি হয়েছে মা? এভাবে টিভি সিরিয়ালে মায়েদের মতো কাঁদছো কেন? আমি তো একদম ঠিক আছি। এসব ছোটো মোটো অ্যাক্সিডেন্ট আমার কিচ্ছু করতে পারবে না। তোমার মেয়ে অনেক স্ট্রং। নূরকে এভাবে কথা বলতে দেখে সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। ওরা নূরের হাবভাব বুঝতে পারছে না। নূর এবার ওর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি একটু মাকে বোঝাও না, এভাবে কাঁদার কি আছে বলো? আজকে তো কত বড় একটা খুশির দিন। নূরের বাবা ভ্রুকুচকে বলল, খুশির দিন? নূর বলল, হ্যাঁ, খুশির দিনই তো। আজ আমার রেজাল্ট বের হয়েছে, আমি গোল্ডেন প্লাস পেয়েছি। এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমরা? নূরের মা বাবা এবার একজন আরেকজনের দিকে তাকালেন। তারা যা ভাবছে তাই সত্যি? তাহলে কি নূর আবার আগের মতো ঠিক হয়ে গেছে? নূর আবার নীলার দিকে তাকিয়ে বলল, কি রে নীলু, তুইও কি ভুলে গেলি? নীলা অবাক হয়ে বলল, আপু, তোমার সব মনে পড়ে গেছে? নূর ভ্রুকুচকে বলল, মনে পড়ে গেছে মানে? এটা আবার কেমন কথা? আমি আবার ভুললাম কখন? এবার নূরের মা বাবা আর নীলার মুখে হাসি ফুটে উঠল। তারা বুঝতে পারছে নূরের সব মনে পড়ে গেছে, নূর আবার ঠিক হয়ে গেছে। তবে আদিত্য ওদের কথাবার্তা কিছু বুঝতে পারছে না, আর নূরের বিহেভিয়ার কেমন যেন অন্যরকম লাগছে। নূরের মা এবার নূরের মুখে হাত বুলিয়ে বলল, তোর সব মনে পড়ে গেছে নুরিমা? আমার যে খুশি লাগছে, আমার মেয়েটা ঠিক হয়ে গেছে, আবার আগের মতন হয়ে গেছে। নূরের মায়ের কথা শুনে আদিত্য বিস্ময়ে চোখে তাকিয়ে রইল। সত্যি কি ওর এঞ্জেল ঠিক হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে? আদিত্যর যেন বিশ্বাসই হচ্ছে না। নূরের বাবা আর নীলাও অনেক খুশি। নূর ভ্রুকুচকে বলল, ঠিক হয়েছি মানে?
কি হয়েছিল আমার? নূরের মা বলে উঠল। সে অনেক কথা, সেসব কথা পরে হবে। তুই এখন আরাম কর। নূর মুচকি হেসে বলল। ঠিক আছে, কিন্তু আমি বাসায় যাব কখন? হসপিটালে থাকতে ইচ্ছে করছে না আমার। নূরের বাবা বলল। ঠিক আছে, আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে দেখি উনি কি বলেন। নূর বলে উঠল। ডক্টর তো এখানেই আছে, ওনার কাছে শুনলেই তো হয়। নূরের বাবা বুঝতে না পেরে বললেন। এখানে কোথায় ডক্টর আছে? নূর আদিত্যের দিকে ইশারা করে বলল। কেন? এই যে উনি তো ডক্টর, তাই না? নূরের কথায় সবাই আবারও মুখ চাওয়াচাই করলো। নূরের কথা বুঝতে পারছে না ওরা। নূরের বাবা বলে উঠল। আরে ডক্টর হতে যাবে কেন? নূর বলে উঠল। তাহলে কে উনি? আমি তো ভেবেছিলাম উনিই ডক্টর। আদিত্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নূরের কথায়। বাকি সবাই চরম অবাক হয়ে গেল। ওদের মাথায় কিছু ঢুকছে না। নূরের মা বলে উঠল। নুরিমা, তুমি কি ওকে চিনতে পারছো না? না তো, কে উনি? আর এখানে কি করছেন? আদিত্যের কানে যেন কথাটা বারবার বাজতে লাগলো। কে উনি? নিজের কানকে বিশ্বাস হচ্ছে না ওর। আদিত্য দিশেহারা হয়ে গেল। পুরো পৃথিবীটা যেন গোল গোল ঘুরতে লাগলো ওর সামনে। নূর এভাবে কেন বলছে? আমার অ্যাঞ্জেল কি আমাকে চিনতে পারছে না? না না, এটা হতে পারে না, কিছুতেই না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আদিত্য হঠাৎ দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। বাইরে আবির আর বিহান আদিত্যকে এভাবে দৌড়াতে দেখে ঘাবড়ে গেল। ওরা বুঝতে পারছে না কি হলো আবার। আদিত্য হন্তদন্ত হয়ে ডক্টরের কেবিনে ঢুকলো। তারপর ডক্টরের কাছে গিয়ে অস্থির হয়ে বলল। ডক্টর, প্লিজ চলুন আমার সাথে। নূর কেমন আবল তাবল কথা বলছে। ওর কিছু হয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। ডক্টর বলে উঠল। রিল্যাক্স মিস্টার আদিত্য, কি হয়েছে খুলে বলুন আমাকে। আদিত্য কাঁপা কাঁপা গলায় বলল। নূর বলছে ওনাকে আমাকে চেনে না। জানি না কি বলছে আবল তাবল। আমার মাথা ঘুরছে, আপনি প্লিজ গিয়ে দেখুন ওকে। ওকে ওকে, আমি দেখছি কি হয়েছে। ডক্টর আদিত্যর সাথে নূরের কেবিনে এলো। কেবিন থেকে আপাতত সবাইকে বের করে দিল। তারপর নূরকে চেক আপ করে ওকে জিজ্ঞেস করলো। আচ্ছা বলুন তো আপনার নাম কি? আমার নাম মেহেরুমা নূর। আচ্ছা বলুন তো আজকের তারিখটা কি? নূর যেদিন অ্যাক্সিডেন্ট করেছিল সেদিনের ডেট বলল। আচ্ছা, আপনার শেষ কি মনে আসে? আমি আমার রেজাল্ট পেয়ে খুশি হয়ে আমার বন্ধুদের সাথে সেলিব্রেট করতে যাচ্ছিলাম। একটা সিএনজিতে করে যাচ্ছিলাম, হঠাৎ একটা বাসের সাথে ধাক্কা খায় আমার সিএনজিটা। তারপর আর কিচ্ছু মনে নেই। ডক্টর একটু গম্ভীর কণ্ঠে বলল। বুঝতে পেরেছি। নূর একটু চিন্তিত সুরে বলল। কি হয়েছে ডক্টর? আমার কি বড় কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা না। আসলে তুমি যে অ্যাক্সিডেন্টটার কথা বলছো সেটা আজ না, বছরখানেক আগে হয়েছিল, যার জন্য তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। দুর্ভাগ্যবশত আজ তোমার আবার একটা অ্যাক্সিডেন্ট হয় আর তোমার আগের স্মৃতি ফিরে এসেছে। তবে তুমি মাঝখানের গত 10 মাসে সব কিছু ভুলে গিয়েছো। ডক্টরের কথায় নূর হতভম্ব হয়ে গেল। ওর জীবনে এতটা সময় ও ভুলে গেছে। কি হয়েছিল তখন? এসব ভাবতে ভাবতে হঠাৎ নূরের মাথা ব্যথা শুরু হয়ে গেল। নূর মাথা চেপে ধরে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ডক্টর অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি করে নূরকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। ডক্টরের কেবিনে বসে আছে আদিত্য আর নূরের মা বাবা। আদিত্যর বুকটা ধড়ফড় করছে, হাত পা কাঁপছে। অস্থির হয়ে বসে আছে ডক্টরের সামনে। ভয়ে গলা শুকিয়ে আসছে। না জানি কি বলে ডক্টর। ডক্টর একটু পরে বলে উঠল। দেখুন মিস নূর, তার আগে স্বাভাবিক স্মৃতি ফিরে পেয়েছে। তবে দুর্ভাগ্যবশত গত অ্যাক্সিডেন্টের পর থেকে এ যাবৎকাল পর্যন্ত যা যা হয়েছে সেগুলো কিছুই তার মনে নেই। সে এখন সেই 10 মাস আগে ফিরে গিয়েছে। ডক্টরের কথায় আদিত্য স্তব্ধ হয়ে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল ওর। আদিত্য কাঁপা কাঁপা স্বরে কিছুটা রাগী কণ্ঠে বলল। মনে নেই মানে? এভাবে কিভাবে মনে নেই? বললেই হলো নাকি? গত 10 মাসের ভেতরে ওর আমার সাথে দেখা হয়েছে, আমার সাথে বিয়ে হয়েছে। গত 5 মাস ধরে আমরা একসাথে থাকছি। এসব কিভাবে ভুলতে পারে ও? ও আমাকে, ওর হিরোকে কিভাবে ভুলতে পারে? না না, এটা হতে পারে না। নূর আমাকে ভুলতে পারে না, কিছুতেই না। ডক্টর বলে উঠল। দেখুন মিস্টার আদিত্য, শান্ত হন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। তবে এই মুহূর্তে নূরকে ওর পুরনো স্মৃতি মনে করাতে গেলে ওর ক্ষতি হতে পারে। এমনিতেই ওনার 2 বার মাথায় আঘাত পেয়েছেন, তাই সামান্য ট্রেসও তার জন্য ক্ষতিকর হতে পারে। এমনকি ওনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনাদের অনেক সাবধানে থাকতে হবে। আদিত্য আর শুনতে পারছে না। নিজেকে বোধশক্তিহীন লাগছে। ওর সাজানো পৃথিবীটা হঠাৎ
করেই বালির মতো ধসে পড়ল। আদিত্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কেমন অনুভূতি শূন্য হয়ে কাঁপা কাঁপা পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নূরের মা মুখে আঁচল চেপে কাঁদতে লাগলো। নূরের বাবারও চোখে পানি চলে এলো। আদিত্যের জন্য ওদের অনেক খারাপ লাগছে। ছেলেটা কত ভালোবাসে তাদের মেয়েকে, অথচ আজ কি থেকে কি হয়ে গেল। আদিত্য বাইরে এসে এলোমেলো পায়ে শূন্য চোখে তাকিয়ে গন্তব্যহীনভাবে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একসময় হসপিটালের ছাদে চলে এলো। ছাদে এসে শরীরের ভর ছেড়ে দিয়ে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর হঠাৎ করে জোরে চিৎকার করে হৃদয় বিদারক এক আর্তনাদ করে উঠল। তার অসহনীয় যন্ত্রণার বহিঃপ্রকাশ করতে লাগলো। তখনই আবির আর বিহান ওখানে দৌড়ে এলো। আদিত্যকে এভাবে আসতে দেখে ওরাও পেছনে পেছনে চলে এসেছে। আবির আর বিহান গিয়ে আদিত্যর কাছে বসে ওকে সামলানোর চেষ্টা করলো। আদিত্য বিহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, আমি যে আবারও একা হয়ে গেলাম রে, আবারও নিঃস্ব হয়ে গেলাম। আমার নূর, আমার অ্যাঞ্জেল আমাকে ভুলে গেছে, সে তার হিরোকে ভুলে গেছে। বিহান, আমার যে সব শেষ হয়ে গেল। বিহান, আমি কি করব এখন? বারবার আমার সাথেই কেন এমন হয় বল না, কি দোষ করেছি আমি? আদিত্যর এমন নিদারুণ অবস্থা দেখে বিহান আর আবিরের চোখেও পানি চলে এলো। ওরা কি বলে সান্ত্বনা দিবে তার ভাষা জানা নেই ওদের। ছেলেটা এত বছর পর কত সুখী হয়েছিল, হঠাৎ আবার কি হয়ে গেল? এখন কিভাবে বাঁচাবে ছেলেটাকে? এমনটা কি না হলেই হতো না? 2 দিন পার হয়ে গেছে। আদিত্য নূরের সামনে আর যায়নি। নূরের দৃষ্টির ওই অপরিচিত চাহনি আদিত্য সহ্য করতে পারে না। আর এমনিতেও ডক্টরের কথা অনুযায়ী ও নূরকে এখন স্ট্রেস দেওয়া যাবে না, তাই ওকে দেখলে নানান প্রশ্ন করবে, আর সত্যিটা বললে ওর ক্ষতি হতে পারে। আর আদিত্য সেই রিস্ক নিতে চায় না। যদিও নূরের মা বাবা অনেকবার বলেছে নূরের কাছে যেতে, ওকে সত্যিটা বলে দিতে, তবে আদিত্য রাজি হয়নি। তাই আদিত্য দূর থেকেই ওকে দেখেছে। না হলো সে আমার বেঁচে তো আছে, আমার থেকে দূরেই না হয় থাকুক, তবু ঠিক তো আছে। না হয় ছুঁয়ে দিতে পারবো না, তবু দূর থেকে দেখে আখির খায়েশ মেটানো তো যাবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।